गुड आफ्टरनून चिल्ड्रेन। আমরা এখন আছি বাংলা ক্লাসে। আমরা পড়ছিলাম আমাদের সেকেন্ড ডিউটির বাংলার রিভিশন, অর্থাৎ আমাদের সেকেন্ড ডিউটির বাংলার মোটামুটিভাবে সিলেবাস আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে রিভিশন করছি। গতকাল আমরা আমাদের যে বাংলার সিলেবাসের প্রথম কবিতা লেখা গল্পটা শুরু করেছিলাম, সেই প্রথম কবিতা লেখা গল্পটা কিন্তু আমি মোটামুটিভাবে কালকে রিভিশন করিয়ে দিয়েছি। আজকে আমরা এর পরে অর্থাৎ একটা কবিতা আছে তোমাদের, কেন এলো না বলে। আজকে কেন এলো না কবিতাটা সামগ্রিকভাবে রিভিশন করাবো। তোমাদের আরেকটা কথা বলে দিই, যদিও তোমাদের সেকেন্ড ডিউটির সিলেবাস খুব কম, সুতরাং আমি তোমাদের সেকেন্ড ডিউটির সিলেবাসের সাথে সাথে অ্যানুয়ালের সিলেবাসও কিন্তু স্টার্ট করে দেব। যেমন এই উইকে আমি সেকেন্ড ডিউটির সিলেবাস ওভারঅল রিভিশন করাবো, নেক্সট উইকে শুধুমাত্র একদিন আমি তোমাদের সেকেন্ড ডিউটির সিলেবাসটা ওভারঅলভাবে রিভিশন করাবো, অথবা জুম ক্লাসগুলোতে রিভিশন করাবো। নর্মাল ক্লাসগুলোতে অর্থাৎ প্রতিদিন যে তোমাদের ভিডিওগুলো দিতে হয়, তাতে করে আমি তোমাদের কিন্তু অ্যানুয়ালের সিলেবাস শুরু করে দেব। প্রথমে তোমাদের আমি অ্যানুয়ালের সিলেবাস দিয়ে দেব, এবং তারপর অ্যানুয়ালের সিলেবাস কিন্তু আমি অ্যাকর্ডিং টু সিলেবাস আমি কিন্তু ক্লাস নেওয়া শুরু করে দেবো। কারণ অ্যানুয়ালে আমাদের খুব বেশি সময় নেই, ডিসেম্বরে আমাদের সেকেন্ড ডিউটি হওয়ার পর শুধুমাত্র 2 মাস আছে। অ্যানুয়ালের সিলেবাসে আরও 2টো গল্প এবং 2টো কবিতা আছে, সেই হিসাবে অ্যানুয়ালের সিলেবাস আমি স্টার্ট করে দেব। যাই হোক, তাহলে আগের দিন আমরা প্রথম কবিতা লেখা এই গল্পটা কিন্তু খুব ভালোভাবে রিভিশন করেছি। আজকে আমরা কেন এলো না কবিতাটা একটু রিভিশন করব। আচ্ছা, আবার তোমাদের একটা কথা আমি বলে দিই, আমি বারবার প্রায় প্রতিদিনই ভিডিওতে বলছি, তোমাদের সেকেন্ড ডিউটি শুরু হচ্ছে ডিসেম্বরে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তোমাদের সেকেন্ড ডিউটি। এই 1 ডিসেম্বর যে সেকেন্ড ডিউটি শুরু হচ্ছে, সেই হিসেবে তোমাদের মোস্ট প্রবাবলি তোমরা বাই দিস টাইম হয়তো রুটিন পেয়ে গেছো, কি রুটিন পেয়ে যাবে। তোমাদের হাফ ইয়ারলির মতো কিন্তু সেকেন্ড ডিউটিটা হবে না, অর্থাৎ সেকেন্ড ডিউটিটা তোমাদের হবে সেই ফার্স্ট ডিউটির মতো। অর্থাৎ ফার্স্ট ডিউটিতে তোমাদের যেরকম কোনো রকম পেন পেপার টেস্ট ছিল না, শুধুমাত্র এমসিকিউ ছিল, ফার্স্ট ডিউটির মতোই কিন্তু সেকেন্ড ডিউটিও হবে। সেকেন্ড ডিউটি তো কোনো রকম পেন পেপার টেস্ট হবে না, শুধুমাত্র টিক কারেক্ট অপশান থাকবে। সেই হিসেবে সেকেন্ড ডিউটিতে যে তোমরা পড়বে, সেই পড়ার ক্ষেত্রে রচনাধর্মী বা যাকে আমরা লং কোয়েশ্চেন বলি, অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন বা লাইন তুলে দেওয়া প্রশ্ন, অর্থাৎ বোধ পরীক্ষণমূলক প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন তোমাদের কিন্তু আসছে না। অর্থাৎ সুতরাং এই জাতীয় প্রশ্ন এই মুহূর্তে মুখস্থ না করে বরঞ্চ প্রত্যেকটা বইয়ের, অর্থাৎ তোমাদের যতটুকু সিলেবাস আছে, একটা কবিতা একটা গল্প বা যেরকম যতটা সিলেবাস আছে, সিলেবাসটা কিন্তু খুব ভালোভাবে, অর্থাৎ গল্প কবিতাগুলো লাইন বাই লাইন রিডিং পড়বে। রিডিং না পড়লে কিন্তু অপশানগুলো তোমরা খুঁজে পাবে না। আর তোমরা মোটামুটি এখন বেশ পোর্টালে পরীক্ষা দেওয়া অভ্যাস হয়ে গেছে, সুতরাং আশা করা যাবে আশা করব যে এবার আর কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমি এবার সরাসরি ক্লাসে চলে আসি। আমাদের ক্লাসে আগের দিন কালকে তোমরা যে ভিডিওটা পেয়েছো, সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদের ওভারঅল, অর্থাৎ এই যে প্রথম কবিতা লেখা গল্পটা যেটা, সেটা ভালোভাবে পড়িয়ে দিয়েছি। এবং তার সঙ্গে আরেকবার একটু বলে দিই, গল্পটির ক্ষেত্রে প্রথম কবিতা লেখা গল্পটি কার লেখা এবং কোথা থেকে আমরা পেয়েছি, বা এটা কি ধরনের গল্প বা কোথা থেকে সংকলিত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যদি এভাবে প্রশ্ন দিই যে প্রথম কবিতা লেখা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গল্প থেকে সংকলিত, বা কী ধরনের গল্প সংকলন থেকে সংকলিত? 1, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে সংকলিত। 2, রবীন্দ্রনাথের সোনারতরী থেকে সংকলিত। 3, গল্পগুচ্ছ থেকে সংকলিত। 4, জীবনস্মৃতি থেকে সংকলিত। তাহলে কিন্তু তোমাদের ওই জীবনস্মৃতিতে ডাক দিতে হবে।
অর্থাৎ এটি যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলাকার গল্প, সুতরাং এটি কিন্তু জীবন স্মৃতি থেকেই সংকলিত। এরপর যেটা কালকেও বলেছিলাম, আজকেও আরেকবার বলছি, এই যে প্রথম কবিতা লেখা এই যে গল্পটা, এর মধ্যে আমরা 2-3টে ছোট ছোট কবিতা পাই। এই কবিতাগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে বা মুখস্থ করতে হবে। কালকেও বলেছিলাম, আজকেও বলছি, এই কবিতাগুলো কিন্তু আমি এই কবিতা থেকে মাঝখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস দিতে পারি। এখন প্রশ্ন করতেই পারো যে মিস কী করে তুমি ফিল ইন দি ব্ল্যাঙ্কস দেবে, কারণ আমাদের তো লেখার কোনো অপশান নেই। তাহলে একটা কবিতা আরেকবার আলোচনা করে দিই। ধরো, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দুলি, এবার ড্যাশ দুধে ফেলি, এবার একটা অ্যারো দিয়ে লিখলাম কি দুধে ফেলি। 4টে অপশান দিলাম, আম দুধে ফেলি, মিষ্টি দুধে ফেলি, কলা দুধে ফেলি, আমসত্ত্ব দুধে ফেলি। ন্যাচারালি যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তবেই লিখতে পারবে যে আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দুলি। এবার আমি লিখলাম কদলি কথাটার অর্থ কী। 1, কদলি মানে কলা। 2, কদলি মানে হয়তো লিখলাম যে দড়ি, বা কদলি মানে দই, বা কদলি মানে মিষ্টি, এরকম অপশান দিলাম। অর্থাৎ তোমাদের যদি এগুলো পড়া থাকে সেক্ষেত্রেই কিন্তু তোমরা অপশানগুলো লিখতে পারবে। তাহলে কালকে যে এই যে গল্পটা আমি পড়িয়েছি, তাহলে এই গল্পটার মধ্যে বিভিন্ন চরিত্রায়ন আছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, তার ভাগিনেয়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুলের মাস্টার, স্কুলের সুপারিনটেন্ডেন্ট, শুধু তাই নয়, পত্রিকার সম্পাদক আছে। এবং তোমরা গল্পটা ভালোভাবে পড়লে তবে আশা করা যায় তোমরা বাই দিস টাইম গল্পটা ভালোভাবে পড়েছো। সুতরাং গল্পটা যখন ভালোভাবে পড়েছো আর আমার কিছু বলার নেই। এবং এই গল্পের ভেতরে তোমাদের এমসিকিউ কয়েকটি রয়েছে, কালকে এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি কেন এলো না কবিতাতে। কেন এলো না কবিতাটা প্রথমেই বলছি, কেন এলো না কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। আমি কেন এলো না কবিতাটা তোমাদের লাইন বাই লাইন ভালোভাবে পড়িয়েছি। আজকে কিন্তু আমি আর কবিতাটা সম্পর্কে কিছু পড়াবো না, শুধু কবিতাটার একটু সংক্ষিপ্ত সারটা আলোচনা করে আমি ডাইরেক্ট চলে যাব কবিতার প্রশ্ন উত্তর পর্বে। আচ্ছা, এই কবিতাটির সংক্ষিপ্ত সারটা আমার মনে হয় এতদিনে তোমরা কবিতাটা পড়ে ফেলেছো। সুতরাং এই কবিতাটির যিনি লেখক সুভাষ মুখোপাধ্যায়, তিনি আধুনিক কবি। তার লেখার মধ্যে বাস্তবতার ছোঁয়া আছে। তিনি বাস্তবকে, বাস্তব জীবন, সামাজিক জীবন, সাধারণ মানুষের জীবন নিয়ে কবিতা লিখেছেন। এই যে কেন এলো না কবিতার মধ্যেও কিন্তু আমরা এক নিম্ন মধ্যবিত্ত পরিবার সম্পর্কে আমরা জানতে পারি। একটি পরিবারের এক মারাত্মক দুর্ঘটনার খবর আমরা পাই যে একটি পরিবারে একটি ছেলে তার বাবার সঙ্গে জামা কিনতে যাবে বলে সারাদিন খুব আনন্দে কাটিয়েছে এবং সন্ধে হয়ে গেছে। ছেলেটি অপেক্ষা করছে কখন তার বাবা ফিরবে, এবং বাবা ফিরলে পরে শিশুটি বা বাচ্চা ছেলেটা সে তার বাবার সঙ্গে গিয়ে জামা কিনবে। এদিকে আস্তে আস্তে রাত হচ্ছে, বাবা আসছে না। ছেলেটার প্রতীক্ষা করতে আর ভালো লাগছে না, ক্রমশ সে অধৈর্য হয়ে যাচ্ছে। তার এই অধৈর্যতাকে নিয়ে কিন্তু ছেলেটি টুক করে দরজার ছিটকিনিটা খুলে রাস্তার সামনে গিয়ে দাঁড়ালো যে বাবা আসছে কিনা দেখার জন্য। মানে ওর আর ভাল লাগছে না। হঠাৎ সে দেখলো রাস্তার মোড়ে একটা কালো গাড়ি দাঁড় করানো, আর খুব বাজির আওয়াজ। ছোট্ট ছেলে বুঝতেও পারলো না কিসের আওয়াজ। ভাবলো এত জোরে জোরে আওয়াজ হচ্ছে যখন, তাহলে নিশ্চয়ই বাজির আওয়াজ। হঠাৎ ওর মনে পড়লো এখন তো পুজো। তারপর বাচ্চাটা ভাবছে কি পুজো যে এত বাজি ফুটছে। এটা ভেবে ছোট্ট বাচ্চাটা খানিকটা এগিয়ে গেল। তারপর এখানেই গল্পের ক্লাইম্যাক্স। অর্থাৎ এরপর অনেক রাতে বারুদের গন্ধ ভরা রাস্তা পেরিয়ে বাবা ফিরল, কিন্তু ছেলে ফিরল না। অর্থাৎ ওই যেখানে বাজি পোড়ানো দেখতে গিয়েছিল বাচ্চা ছেলেটা ভেবেছিল যে বাজি, সেখানে সে এগিয়ে যাওয়ার পর প্রকৃতপক্ষে সেটি ছিল দুষ্কৃতকারীদের গুলিগোলার আওয়াজ। সেই গুলিতে ছোট্ট বাচ্চাটা প্রাণ হারালো। আর ওর বাবা, সে তো বড় মানুষ, সে তো অনেকক্ষণ আগেই জানতে পেরেছিল যে ওই রকম জায়গায় গণ্ডগোল হচ্ছে। সে কিন্তু একটি সেফ জায়গায় ছিল এবং যখন গণ্ডগোলটা কমলো তখন সে বাড়ি ফিরল।
এবং কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত বাবা ফিরল কিন্তু ছেলে ফিরল না। অর্থাৎ এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল। ছেলেটি অত্যন্ত দুঃখজনকভাবে রাজনৈতিক যে বিদ্বেষের শিকার হলো। হয়তো দুষ্কৃতকারীরা অন্য কাউকে গুলি বা বোমা মারতে চাইছিল বা মেরেছিল, বাই চান্স ছেলেটি সেখানে পড়ে গিয়েছিল এবং আলটিমেটলি বাচ্চাটার মৃত্যু হয়। তাহলে আমরা কি দেখছি, যে মোটামুটিভাবে আমরা এটাই দেখছি যে এই যে ছেলেটার মৃত্যু হয়েছিল এবং এই মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু কবিতাটা টোটালটাই, যে কেন এলো না বাচ্চাটা, কেন আর ফিরে এলো না, কার দোষ? বাচ্চাটা তো কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। ওকে কি কোনো গাড়ি ঘোড়ার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? না, বাচ্চাটা কিন্তু দাঁড়িয়ে শুধু এগিয়ে দেখতে গিয়েছিল যে কোথায় হয়েছে, অর্থাৎ এই বাজিটা কোথায় ফুটছে বা বাজিটা কোথায় পুড়ছে। এইভাবেই কিন্তু বাচ্চাটার সমস্ত চিন্তা ভাবনা, আনন্দ, শুধু তাই নয়, শিশুটার সাথে সাথে গোটা পরিবারেই কিন্তু সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে গেল এবং বাবা মা কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে পরবর্তী জীবন অতিবাহিত করলো। তাহলে এই হচ্ছে মোটামুটি কবিতা। তাহলে এই কবিতাটা থেকে তাহলে কী ধরনের প্রশ্ন